মূলত আজকে আপনারা কি দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। একটু কথা বলবো, কি দাবি নিয়ে আপনারা আজকে বিক্ষোভ মিছিল করেছেন? আজকে মূলত কি দাবি নিয়ে আমাদের আগ্রাসন নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। না, মূলত আজকে আপনারা কি কারণে মিছিল করেছেন এবং কি দাবি নিয়ে একটু পরে কথা বলুন। আজকে যে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন কি দাবি নিয়ে বা মূলত কি কারণে করেছেন? একটু কথা বলবো, কি দাবি নিয়ে আপনারা আজকে বিক্ষোভ মিছিল করেছেন? আজকে মূলত কি দাবি নিয়ে আপনারা বিক্ষোভ মিছিল করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মিছিলের ভিডিওটা দেখলেন। তো এরা লোক ভাড়া করে মিছিল করে, কিন্তু তাদেরকে কিছুটা হলেও তো প্রশিক্ষণ দেওয়া দরকার যে কেন মিছিল করতে এসেছে, কি দাবি নিয়ে মিছিল করতে এসেছে, বিক্ষোভ করতে এসেছে, তারা কেউ বলতে পারতেছে না। এতগুলো লোক মিলে মিছিল করলো, সাংবাদিক সবাইকে প্রশ্ন করলো, কেউ একটা উত্তর দিতে পারলো না। তো জামাত শিবিরের বিরুদ্ধে এরকমভাবে এরা মিছিল করে ভাড়া করা লোক দিয়ে। তো দর্শক, এই ভিপি নূর, বিকাশ নূর, পিপি নূর এবং রাশেদকে নিয়ে জরুরি একটা লাইভ করেছে ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু পট পরিবর্তন হয়েছে। বিশেষ করে জুলাই পরবর্তী 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমরা মানুষের আদর্শিক জায়গাগুলোর বেশ পরিবর্তন লক্ষণীয়। রাজনীতিতে মানুষ দল করতে পারে, মত ভিন্ন থাকতে পারে, সেটা মানুষের প্রত্যেকের যার যার স্বাধীন বিষয়। কিন্তু হঠাৎ করে আমি কেন ভিপি নুরুল হক নূর সাহেব এবং রাশেদ সাহেবের ব্যাপারে লেখালেখি কিংবা ভিডিও প্রদান করছি সেটা নিয়ে একটু আপনাদেরকে খোলাসা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। দেখেন, যখন ভিপি নুরুল হক নূর, রাশেদ সাহেবরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তখন কিন্তু এই দুই ব্যক্তি যতবার বিপদে পড়েছে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে তাদের পক্ষে এবং তৎকালীন সময়ের সবচাইতে জনপ্রিয় যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, ইউটিউবে বক্তব্য দিত, কারো সাহায্য না পেলেও আমি ডক্টর ফয়জুলের সহযোগিতা পেয়েছে গণ অধিকার পরিষদ, ভিপি নুরুল হক নূর, রাশেদ খানেরা। এমনকি আমার ঘনিষ্ঠ এক ছোট ভাইকে দিয়ে এই রাশেদ সাহেবদের পেজ পর্যন্ত এডমিন মডারেট করতো তুরস্কে বসে। আমি হেল্প করতাম যে কোনো অবস্থায় এই দেশপ্রেমিক মানুষদের উত্থান হওয়া উচিত। তো এখন প্রশ্ন জাগতে পারে যে কেন আমি কিছু কথা না বলে আর পারছি না। দেখেন, আমি বিএনপি ছেড়ে এসেছি, কিন্তু কোনো জায়গা পাবেন যে আমি ডাইরেক্ট কোনো একজন বিএনপি নেতার, যাকে আমার কোনো কারণে সে দল করে বিএনপি তাই অপছন্দ করে তার বিরুদ্ধে লেখালেখি অনবরত করি না। এটা আপনারা 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত পাবেন না। কারণ দল একটা ভিন্ন জিনিস, একজনের একটা পছন্দ থাকতেই পারে, অপছন্দ থাকতেই পারে। কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, এটা তো তার স্বাধীনতা। তো আমি যখন দেখলাম আজকের এই 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে নুরুল হক নূর সাহেব এবং গণ অধিকারের আমাদের সাবেক সেক্রেটারি সাহেব, এখনো মনে হয় সেক্রেটারি প্লাস বিএনপি করেন, রাশেদ সাহেব, তারা অনবরত টার্গেট ভিত্তিক মানুষকে চরমভাবে বেইজ্জতি করার জন্য মাঠে নেমেছে এবং বোঝাই যাচ্ছে যে দিস ইজ সামথিং দ্যাট পেইড এজেন্ট। আপনারা দেখবেন একটা সময় এই রাশেদ সাহেবের সাথে, নূর সাহেবের সাথে গণ অধিকারের আরেকজন কি জানি নাম, আমাদের ফারুক ভাই, তারপরে তারেক ভাই, এরা কেউ কিন্তু একসাথে থাকার লোক ছিল না। প্রতিদিন সংঘাত হতো, প্রতিদিন মারামারি হতো, প্রতিদিন ঝগড়া হতো। এখন যদি রাস্তায় জিজ্ঞাসা করেন তারেক সাহেবকে যে প্রিয় তারেক ভাই একটু নূর ভাইকে কি ভাষায় গালি দিলেন, নূরদের উপরে আক্রমণ, তারেক সাহেব অভিযোগ করতেন, তারেকের উপরে আক্রমণ, নূর সাহেব অভিযোগ করতেন, মানে তাদের প্রতিনিয়ত ঝগড়া ছাড়া কোনো কাজ ছিল না। এমনকি রেজা ভাই যখন যুক্ত হলেন, দলটা ভেঙে যাচ্ছে ভাব। আমি চিন্তা করেছিলাম ভিপি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, ছাত্র জনতার ভোট পেয়েছে, ছাত্র শিবির ভোট দিয়ে বানাক কিংবা যে করেই হোক তিনি হয়েছেন, এদের দল করা উচিত, এদের দলটা ভেঙে চুরে চুরমার হয়ে যাক, এটা আমি চাইনি। আমি চেয়েছি তারা টিকে থাকুক মাঠে। কিন্তু এই ভদ্রলোকেরা আমার সাথে কি কারণে তাদের সুসম্পর্ক? সুসম্পর্কের মূল জায়গাটাই হচ্ছে
ফ্যাসিবাদী চরিত্রটা তাদের ভিতরে থাকবে না। তারা আওয়ামী বিরোধী একটি জোট ছিল, তারা আওয়ামী বিরোধী কথা বলতো, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করত। আমিও সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সৈনিক হিসাবে আমি তাদেরকে প্রমোট করেছি, দল বিবেচনায়ও না, ব্যক্তিগত জায়গা থেকে আমি প্রমোট করেছি। এবং আমি জানি যে আমি যখন তাদেরকে প্রমোট করেছি তখন তো আমি বিএনপি করতাম, তো বিএনপি করা অবস্থায় আমি প্রমোট করতাম, তখন নিশ্চয়ই জামাতরা তাদের সাথে সুসম্পর্ক অতটা ঘষামাজা ছিল সেটাও কিন্তু না, আবার বিএনপিরও যে খুব বেশি ঘষামাজা ছিল তাও কিন্তু না। তারা কিন্তু অলমোস্ট এই দুইটা দলের কোনো কোনো ক্ষেত্রে ভালোবাসাও পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দূরেও থেকেছে। এ ধরনের একটি পরিবেশের মধ্যে তারা কিন্তু বড় হয়েছে। সেই সময়ে দুর্দিনের বন্ধু ছিল ডক্টর ফয়জুল। তার মানে নীতি এবং আদর্শের কারণেই আমি আপনাদেরকে ভালোবেসেছি। আজও আপনাদের কারোর সাথে আমার জমি যাওয়ার গ্যাঞ্জাম নাই। নুরুল হক নূর হাজার হাজার কোটি টাকার মালিক হবে না রাশেদ সাহেব সচিবালয়ের টেন্ডার নিবে, এ নিয়ে আমার কোনো ধারণা নাই। আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি, আপনি খুঁজে দেখেন, এটা পৃথিবী বললাম, বাংলাদেশ অন্তত আপনি খোঁজেন, যে সুদিনে দল পরিবর্তন করা লোক। বিএনপি ক্ষমতায় আসছে, আপনি যদি বুঝতে পারেন আমি ডক্টর ফয়জুল হক রাজনীতি করছি, আমি এটা বুঝি না, তারপরেও আমার কাছে মনে হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক যে ভাষায় আমি কথা বলেছি সেই 16 বছর পর্যন্ত ওই ভাষাটা আমার কাছে মনে হয়েছে পরিবর্তন না করতে পারলে বিএনপি আমি করলেও টিকতে পারবো না, আর করলেও সেটা জনগণের বান্ধব কথা বলতে পারবো না। কারণ আমি কথা বলেছি সাইদি সাহেবের পক্ষে, আমি কথা বলেছি যুদ্ধাপরাধী নিয়ে মিথ্যা বানোয়ার যে মামলা করেছে, হামলা করেছে, জামাতের উপরে জুলুম করেছে, আমি তার বিরুদ্ধে কণ্ঠ উঁচিয়ে কথা বলেছি। এখন আমাকে কথা বলতে হবে প্রতিদিন জামাত শিবিরের বিরুদ্ধে, প্রতিদিন যাদের পক্ষে বলেছি তাদেরই বিরুদ্ধে। কেন রে ভাই? তাহলে তো আমার সেই মুখটা জনগণের কাছে সম্পূর্ণ স্বার্থের কারণে বাকিয়ে কথা বলতে হবে। আমি ভালোই জানি বিএনপিতে কি রাশেদ নূর আমার চেয়ে বড় কোনো ভোকাল। আমি ভালোই জানি যে বিএনপির যদি আমি সুন্দর মতো জায়গা মতো একটু তৈল দিয়ে চলতে পারি, 5ই আগস্টের পরবর্তী আজকের যেখানে জীবনে বিএনপির কোনো একটা ভিডিও ক্রিয়েট পর্যন্ত যে ভদ্রলোক করে নাই, সেই ডাক্তার জাহেদরাও তো এখন উপদেষ্টা পরিষদে আছে। কিন্তু আমি শুধুমাত্র আমি চিন্তা করেছি জনগণ আমার ভালোবাসার জায়গাটা যেখান থেকে তৈরি হয়েছে আমি এটা নস্যাৎ করতে দিব না। তাতে আমার এমপি মন্ত্রিত্ব দেরি করে হলেও সমস্যা নাই। আমি যদি আপনি যেই রাশেদ সাহেবরা আমাকে মানে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য পোস্ট পজিশন চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করেছেন, জনাব রাশেদ সাহেব ঝালকাঠি 1 আসনে নির্বাচন করেছে ডক্টর ফয়জুল। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করি নাই, দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছি, এবং ওই আসনে দাঁড়িপাল্লা জীবনে নির্বাচন করেছে 2 বার, একবার 91 এবং 96। সেই জায়গায় দীর্ঘদিন পর্যন্ত জোটের কারণে ওখানে নির্বাচন করত বিএনপি আওয়ামী লীগ। সেই জায়গার দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে হারানো হয়েছে 6000 ভোটে। আমি রিয়েল এমপি, সেখানের জনতার এমপি, দাঁড়িপাল্লা প্রতীক সেখানে বিজয়ী হয়েছে, ধানের শীষ কিন্তু সেখানে রিয়েলি হতে পারে নাই। তারপরেও গেজেট আকারে প্রকাশ পেয়েছে নাম, আমার নাম সেকেন্ড, আপনার ধানের শীষ প্রথম। আর আপনাকে সি গ্রেডের ক্যান্ডিডেটকে একটা অঞ্চলে এমপি প্রার্থী বানিয়ে সেখানে তাদেরকে থার্ড হইতে হয়েছে। ফার্স্ট হয় জামাত, সেকেন্ড হয় স্বতন্ত্র, থার্ড হন আপনি রাশেদ সাহেবরা। এখন একটু এলাকার রাজনীতি, জনগণের ভালোবাসা বিচার করে কথা বলবেন। এই যে বাস্তবতাটা, মানুষের ভালোবাসাটা, এবং শুধু তাই না, আপনার কারণে সেই যেই সব অঞ্চলে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয় ওই অঞ্চলের 3-4টা সিটই আপনারা হারিয়েছেন, ধানের শীষের কোনো মানুষ বিজয়ী হতে পারে নাই। তার মানে হচ্ছে আপনার উপরে কি ধরনের স্থানীয় রাজনীতি কি অবস্থায় সেটা বুঝতে পারেন। শোনেন, আমি আপনাদের কারো টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা ছোটখাটো লোভ লালসা বন্ধ করতে চাই না। 5ই আগস্টের পর জীবনে একবার সচিবালয় গিয়েছি, একবার সিসিটিভি ফুটেজ চেক করুন, একবার 2 বার গিয়েছি। একবার ধর্মমন্ত্রীকে উপদেষ্টাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি, আর একবার গিয়েছি 5ই আগস্টের পরে আবেগে উচ্ছ্বাসিত হয়ে ভালোবাসার টানে আমাদের সম্মানিত উপদেষ্টাদের চেহারা দেখতে গিয়েছি। আসিফ নজরুল স্যারের সাথে দেখা করেছি, আর আমাদের সম্ভবত সজীব ভুইয়ার সাথে দেখা হয়েছে। এরপরে আজ পর্যন্ত জিন্দিগিতে আর সাক্ষাৎ নাই।
আমার সচিবালয়ের ব্যবসা দিয়ে চলা লাগে না, আমার দালালি দিয়ে চলা লাগে না। ফোন কল ঘাটেন, সারা বাংলাদেশ খোঁজেন, কোনো জায়গায় কোনো মানুষকে চাকরির কথা বলে, টেন্ডারবাজির কথা বলে, মানে রাস্তা করার কথা বলে, স্কুল করার কথা বলে, আমার ফোনে এ ধরনের ফোনই আসে না। আর এই ফোনগুলো আমরা পাত্তাও দেই না। কিন্তু আপনারা সে বিজনেস করেন, সে কারণে আপনি সেই ধরনের কাজ আপনি চালিয়ে যেতে পারেন, আমার আপত্তি নাই। আমার আপত্তির জায়গাটা হচ্ছে 24 ঘন্টা চাটতে চাটতে জামাত শিবির রাজাকার হয়ে যাচ্ছে, আলবদর হয়ে যাচ্ছে, দেশ বিরোধী হয়ে যাচ্ছে, তারা থাকতেই পারবে না। কালকে নুরুল হক নূর সাহেব বললেন কি, যে বাংলাদেশের যেই বর্ডারে ওনরা মানে যদি ঠিক মতো ওনরা লাড়াচাড়া দেয়, তাহলে জামাত নাকি ওই সব জায়গায় টিকতেই পারবে না, জামাত নাকি একদম শেষ করে ফেলবে। কয়েকদিন আগে বলল যে জামাতকে আগের অবস্থায় পাঠিয়ে দেবে, গুপ্ত অবস্থায় পাঠিয়ে দেবে। এই হচ্ছে নুরুল হক নূরের প্ল্যান। নূর সাহেব, সম্মান রেখেই বলছি, একটা ওয়ার্ডের জামাতের যে কর্মী, এখন বাস্তবতা, আমি তো নির্বাচন করে এসেছি, ওই ওয়ার্ডের কর্মী সারা বাংলাদেশ একসাথ করলে যতগুলো গণ অধিকার পরিষদ জন্মের পর জন্মগ্রহণ করেছে, যেমন তারেক সাহেবের গণ অধিকার, রেজা ভাইয়ের গণ অধিকার, নূর ভাইয়ের গণ অধিকার, রাশেদ ভাইয়ের গণ অধিকার, তারপর আরেকজন কে আছে মিস্টেক হয়ে, ফারুক ভাইয়ের গণ অধিকার, হ্যাঁ, তারেক ভাইয়ের গণ অধিকার, এই যে যত ভদ্রলোকের গণ অধিকার, সব মিলে যত কর্মী এবং নেতা, এটা তো একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের, একটা ওয়ার্ডের মধ্যে জামাত শিবিরের তার চেয়ে বেশি আছে। চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, দেখান। মানুষের সাথে একটা জিনিস বুঝতে হবে, আপনারা রাজনীতি করেন, বিএনপির জোট করেন, জামাতের জোট করি, রাজনীতিতে অসুন্দর ভাষা ব্যবহার করে রাজনীতি করার প্রয়োজন হয় না। ভদ্র মানুষদের কাজ এটা না। প্রতিদিন যে শব্দ চয়ন করছে এখন রাশেদ গঙ্গেরা, এ শব্দ চয়নের শক্তি কোথায় পান? সব ক্ষমতা চিরস্থায়ী নয়। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পেরেছে, মনে করেছেন বিএনপি কিংবা জামাত যেই হন, লাগাতার 15 বছর ক্ষমতায় থাকার মুরাদ ফেসিবাদী ছাড়া কারো পক্ষে সম্ভব না। এই বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের এই দেশের বাস্তবতায় মানুষের মন জয় করা এত সহজ না। কঠিন পরিস্থিতি, 6 মাসে সরকার এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই সরকার যে 5 বছরের সরকার বোঝারই উপায় নেই। এখনই মনে হচ্ছে যে তারা বিদায়ের পথে পথে ভাব। তার মানে এই দেশে নেতৃত্ব আসলেও ক্ষমতা চিরস্থায়ী থাকবে, এটা ভাবার সুযোগ নেই। যে ভাষায় বক্তব্য দেন, মনে হয় যেন বাংলাদেশে আর কেউ থাকবেই না, বাপরে বাপ। যে ভাষায় কথা বলেন, মনে হয় এদেশে আর কেউ আজকের মানে রাজনীতি করার অধিকারই নেই। এটার কারণে আপনার না, বিএনপির ক্ষতি হচ্ছে। আমি তো আপনার চেয়ে এখনো বিএনপিকে ভালোবাসি, কারণ আমি তো এই 16 বছর তাদের কথা বলেছি। আমি এখনো যে কথা বলছি, এখনো যেভাবে তাদের সম্মান করছি, সেই সম্মানটা আপনার হৃদয় থেকে নাই। কারণ আপনারা করছেন কিছু পাওয়ার জন্য। কোন শক্তির জোরে বলেন? যেখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ পর্যন্ত জামাতকে নিয়ে কথা বলতে গেলে 5 বার ভেবেচিন্তে কথা বলে, অনাহুত কোনো গালিগালাজ করতে যায় না, তার আত্মসম্মান বোধে লাগে। সে তো বর্জুয়া মানে চটকদারি হঠাৎ রাজনীতি তারা করতে চায় না। আর আপনারা ভাড়াটে খাওয়া লোক এখানে এসে তারপরে এখানে ঢুকছেন। আমি জানি না, যখন আপনারা লেটার পেয়েছিলেন, 2টো লেটার, যে নুরুল হক নূর এবং রাশেদদেরকে সহযোগিতার আহ্বান, বিএনপির মাইর খেয়েছিলেন, মনে নাই? নূর ভাই মনে নাই? রাশেদ ভাই মন নাই? ক্যাম্পেইন করতে গিয়েছেন, চাপা মাইর খেয়ে এসেছিলেন। তখন বিএনপি চিঠি ইস্যু করেছে। ওই চিঠি যেদিন ইস্যু হয়, সেদিন যে ব্যক্তি চিঠি ইস্যু করে, আমি সেই সামনে উপস্থিত। ফোন কল, রেকর্ড, সামনে কথোপকথন সব বলতে পারবো। শুধুমাত্র রাজনীতিতে সম্মান সৌন্দর্যতার জন্য বলতে চাই না। আপনাদেরকে শুধুমাত্র মনে মনে ভাবিয়েন না যে বিএনপি খুব উপকৃত করছে, এ ভাবনার কোনো সুযোগ নেই। তারেক রহমানকে যে গালিগালাজ করেছেন, জিয়া পরিবারকে মানতে পারেন নাই, 300 আসনে প্রার্থী দিবেন বলেছিলেন, 300 আসনে প্রার্থী তো ঘোড়ার ডিম, 3টে প্রার্থীও দিতে পারছেন কিনা আমার জানা নাই। আমি যতটুকু চিনি আপনাদের এই 2-3 জন কি তো দেখেছি। বাংলাদেশের কোন আসনে থার্ড হয়েছেন এইরকম ট্র্যাক মার্কা দিয়ে 5টা আসনের নাম বলেন, নাই, দেখাতে পারবেন না। তো সেই সময়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তারেক রহমান সাহেবের নেতৃত্বের বাইরে তোমাদের এই সকল দুষ্ট লোকদের নেতৃত্ব দিয়ে কিছুই হবে না। সে কথা তো সঠিকই হয়েছে। মেনে তো তাদের এখন নাকি খত দিয়ে
তাদেরই তো দালালি করছেন, তাদের কাছেই তো ঘুরঘুর করছেন। এখন বিএনপির চাইতে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মানে বিএনপির নেতারা জামাত নিয়ে যে কথা বলতে পারে না, নূর রাশেদ সাহেব তার চেয়ে 10 গুণ বাড়িয়ে বলেন। এটার নাম সৌন্দর্যতা না। জামাতের আমির যে কথা বলতে পারে না, আমি ডক্টর ফয়জুল সেই কথা বলার ওই রকম ভারত তো আমি রাখি না। আমার পক্ষে অনেক কথা আসলেও সব কথা বলা উচিত নয়। এটা হচ্ছে রাজনীতি। আজকের বিএনপিতে আপনি আছেন, আমি নিজে নূর ভাইয়ের সাথে একসাথে আমরা জাতীয় মহাসমাবেশে আমিও বক্তব্য দিয়েছি, নূর সাহেবও বক্তব্য দিয়েছি। তারপরে সমাবেশ শেষ করে একই গাড়িতে করে আমরা এসেছিলাম আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের অফিসে। কেন এসেছি? ভালোবাসার টানে। রাশেদ ভাইও ছিলেন, শত্রুতার বিন্দু মাত্র নাই। যারা ভুল বোঝেন তারা বরঞ্চ ভুল করছেন। আমি এখনো বলছি, যেমন এই 5ই আগস্টের পরেও নূর সাহেবদের অনেকগুলো জায়গায় আমি পক্ষে বক্তব্য দিয়েছিলাম কেন? আমি ঐক্য চাই, আমি শান্তি চাই, আমি ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি শক্তির ঐক্যবদ্ধ একটি মিলন মেলা চাই। কিন্তু পরিবেশটা নষ্ট করে ফেলছেন আপনারাই। আপনারা সেটা আর থাকতে দিবেন না। আপনারা এটাকে ঠেলে, মানে যত দ্রুত উপরে ওঠা যায়, শোনেন, খুব দ্রুত যারা খুব বেশি উপরে ওঠে সেটার লম্বা সময় কিন্তু থাকে না। বিএনপিতে বহু মানুষ আছে নির্যাতিত, নিপীড়িত, যারা জীবন যুদ্ধ লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারপরে এই জায়গায় আজকে রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে এসেছে। আপনি তার চেয়েও মহান নেতা হয়ে বিএনপিকে বেশি তালপট্টি দিবি উঠাইতে গেলে সেই বিএনপি আপনাকেই এক সময় ঝেড়ে ফেলতে সমস্যা হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আমি তো মনে করি আপনাদেরকে শাস্তি দিচ্ছি। বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা স্মার্ট শাস্তি হচ্ছে, যে ব্যক্তি আমার জীবনভর শত্রুতালি করেছে, আমাকে মারতে চেয়েছে, আমার ক্ষতি সাধন করতে চেয়েছে, ওকে দিয়ে যদি আমি ঠিক টাইমে জুতা টানাইতে পারি, ব্যাগ টানাইতে পারি, ফাইল টানাইতে পারি, আমার পক্ষে বক্তব্য দেওয়াতে পারি, এটা 10টা বুলেটের চাইতে বড় ধরনের শাস্তি। কারণ এখন তোমাদেরকে দিয়ে সেটাই করাচ্ছে। তোমরা যখন জিয়া পরিবারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলে, বিএনপির নেতৃত্বকে মানবা না বলে বক্তব্য দিয়েছিলে, তখন সেটা হয়তো তারেক রহমান সাহেব মাথায় রেখেই তোমাদেরকে নাচিয়ে নাচিয়ে দলটা শেষ। গণ অধিকার বলতে কিচ্ছু এখন আর নাই, দলের কোনো কিচ্ছু নাই। যে স্পিরিট নিয়েছিলেন নাই, শেষ, সাকসেসফুল হয়েছে। আমি তারেক রহমানকে স্যালুট জানাই, ভালো কাজ করেছেন, চটকদারি কাজ করেছেন। আজকে আপনাদেরকে সেই শাস্তির অংশ হিসেবেই আছেন। শোনেন, আদর্শবাদীদের একটু কষ্ট হয়, যেমন আমাদের কষ্ট হয়। আমরা খাটনি করে খেতে হয়, হয়তো বংশীয়ভাবে আলহামদুলিল্লাহ জন্মের পর থেকেই গাড়িতে চড়ি, বাড়িতে থাকি, বিল্ডিংয়ে থাকি, পরিবারের সবাই শিক্ষিত সজ্জন। দক্ষিণবঙ্গে আমার নানা, আমার পরিবার, এগুলা কি কেউ হাত দিয়ে কথা বলার অধিকার নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এই জায়গাটাতে স্পষ্ট যে আজকে আপনারা যে রাজনীতি শুরু করছেন, এই রাজনীতিটা সুন্দর নয়। এখন তো দেখছি নিজেরা যারা যারা মারামারি করছেন এতদিন, সবাই আবার একই মঞ্চে। আজকে দেখলাম তারেক ভাই একই মঞ্চে। আমার ভাল লাগছে যে গুতাগুতি করলা, নূরকে মানে চরমভাবে গালি দিলা। একটা জিনিস আমি দেখলাম, অনাদর্শবাদীদের কোনো না কোনো জায়গায় গিয়ে এক হতেই হয়। এই যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব স্বার্থবাদীরা দেখবেন একই প্ল্যাটফর্মে চলে এসেছে। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের রাশেদ ভাই, নূর ভাই, ফারুক ভাই, তারেক ভাই, এমনকি রেজা কিবরিয়া ভাই, সব একই মনা, একই জায়গায় কিন্তু চলে এসেছে। এখান থেকেই বুঝতে পারেন কার কতটুকু স্বার্থ। আর আমি ডক্টর ফয়জুল দুর্দিনের বন্ধু ছিলাম। একটু খেয়াল করে দেখেন, পিনাকি ভাইয়ের সাথেও আপনাদের মারামারি হয়েছে, ইলিয়াস ভাইয়ের সাথেও আপনাদের ঝগড়া হয়েছে, তখনও আপনাদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা আমি রেখেছিলাম। কারণ আমি রাজনীতি করি, আমি চেয়েছি রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে দেশটা রাজনীতিবিদরা টিকে থাকুক। আপনারা যখন চরমনাইকে গালিগালাজ করতেন, আমি রাজনীতিতে অতটুকু সার, ওই সময় আমি চরমনাইকে গালি দিতাম না। আমরা জানতাম সেই সময় আওয়ামী লীগের আমলে চরমনাই অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, স্থানীয় নির্বাচন করেছে, তখনও অনেকেই আপনারা আওয়ামী লীগ বলে গালি দিচ্ছেন। আমি তখনও চরমনাইয়ের পীরকে 2টা কারণে দিতাম না। 1, বাড়ি আমার বরিশাল, 2, কোনো না কোনো দিন তাদের সাথে ঐক্য হতে পারে। কত মানুষই তো কত জায়গায় নির্বাচন করে, আমার এত গা কামড়ানি ঠেকছে কিতে তার বিরুদ্ধে নামতে হবে। আপনারা কিন্তু তাদের বিরুদ্ধে
চিমটি কি বলে, চিমটি খায়, মুখ থেকে এই হয়, লঙ্গি পরে, চরমনার পীর পীরই না, এ বক্তব্য কিন্তু রাশেদ সাহেব, তারেক সাহেব আপনারা দিয়েছিলেন, আমি দেইনি, আজও দিচ্ছি না। আমার প্রত্যেকটা জিনিসের লম্বা সময় নিয়ে আমি কথা বলি। যখন বাংলাদেশের বহু মানুষ সেনাপ্রধান নিয়ে বক্তব্য দিয়েছে, তখনও আমি সেনাপ্রধানকে বিতর্কিত করতে যাইনি। কেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে না, আজকের এই বাংলাদেশের পরিবর্তনের জন্য নীরব বিপ্লবী ভূমিকা পালনের সেনাপ্রধানের ভূমিকা ছিল। যে যাই বলুক, আমার দর্শন বিশ্বাসের জায়গা থেকে আমি তার পক্ষে কিন্তু কথা বলেছি। অতএব আমার কথা বলার ধরন ভিন্ন। আজকে আপনাদেরকে নিয়ে আমার ক্ষোভ নেই, শুধু একটা জায়গায় আমার বিরক্তের কারণ, সেটা হচ্ছে গা পাল্টিয়ে যেই লোককে গত কয়েকদিন আগে আপনি বললেন যে জামাত ইসলাম ছাড়া বাংলাদেশের এই বিপ্লবী হইতো না, নূর সাহেব বলেছে, আপনারা বলেছেন, সেই জামাত ইসলামকে 2-4 দিনের মধ্যে ভুলে গিয়ে একেবারে জঙ্গি টঙ্গি বলে একেবারে দেশতারা করে ফেলতেছেন। এত সহজ? 11 জন মানুষ জীবন দিয়েছে, 6 জন মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছে। দিস ইজ নেম কল জামাত ইসলাম। শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল, দিস ইজ নেম কল জামাত ইসলাম। জামাতকে একেবারে ঠুনকো রাজনীতিবিদ মনে করলেন যে দললেন আর চলে যাবে। এত সহজ নয়। আমি সে কারণেই আপনাদের বিষয়ে মুখ খুলতে এসেছি, কথা বলতে এসেছি যে না, রাজনৈতিক, তাও রাজনৈতিক ভাষায়। আপনি রাজনীতি, আপনার সাথে কালকে দেখা হলে চাও খাবো, আপনার সাথে সংসদের আশেপাশে কোথাও দেখা হলে আপনাদের সাথে গল্পও করব, কারণ আমি ওই টাইপেরই মানুষ। আমি আপনাদের প্রতিহিংসা পরায়ণ নয়। আমি টকশো করতে পছন্দ করি। আপনারা আসেন, ডিবেট করি জাতির কাছে। আজকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন রেখে যাই। যেই বিএনপিকে আপনি বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে যেই লাউ সেই কদু, তার মানে যেই লাউ সেই কদু যেই দল হবে সেই দলেই তো জোট গাড়লেন। বিএনপিকে আপনি বললেন যে এই যদি সংস্কার না হয় তাহলে সেই নির্বাচনে গিয়ে কোনো লাভ নেই, স্থানীয় নির্বাচন আগে চাই, পিয়ার পদ্ধতির ইলেকশনে আপার হাউস লোয়ার হাউস চান। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এর একটা জিনিস এখন পর্যন্ত বাস্তবায়ন করেছেন? গতকালকে টকশোতে বলেছিলাম, আমাদের সেই কি আপা জানি বলে, নীলুফার চৌধুরী আপা এমপি, উনি একটা কথা বলেছিলেন যে ভিপি নুরুল হক নূর গিনিপিক। আমি তো বলিনি, ওনার কথার রেফারেন্স দিয়ে বলেছি। তা আজকে তিনি যদি বিএনপির হয়ে গিনিপিক বলতে পারেন, আজকে কি কারণে বলেছিলেন, এখন সেই গিনিপিকরা আবার বিএনপিকে কেন তাহলে পিঠে চললেন? তার মানে হচ্ছে এই রাজনীতিটা পরিবর্তনশীল, আদর্শিক জায়গায় মানুষের বিশ্বাসেরও পরিবর্তন হয়, আমার আপত্তি নেই। তবে আমার আপত্তি এই জায়গায় এমন কোনো কেওয়াস সৃষ্টি করিয়েন না যেটার দ্বারা আপনাদের ব্যক্তিগত অস্তিত্বের লড়াই সংকটে পড়বেন। দেখেন, নির্বাচনের আগে এনসিপি মনে হচ্ছে যেন জামাত বিরোধী, পাটোয়ারি, এই কি জিয়াবাদ, মুজিববাদ, এমনকি মৌদুদিবাদ মন্তব্য করেছে না? বহুত ব্যাড কমেন্টস তাদেরকে নিয়ে জাতি করেছে না? এখন পরিবর্তনের রাজনীতিতে তারাও হয়তো বুঝে ফেলেছে, এখন তো সেই এনসিপি আবার জামাতের সাথে। আপনি বিএনপিতে থাকবেন, এটা আপত্তির কিছু নেই, কিন্তু রাজনীতির ভাষাটা যেন স্বচ্ছ হয়। টকশোতে গিয়ে যেভাবে হাত উঁচিয়ে উঁচিয়ে একজন আর একজনকে ভাব দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার চেয়েও বড় কিছু। মেয়া ওই সকল সচিব টচিব আপনার বিনা ইন্টারভিউতে হওয়া আর এই প্রতিমন্ত্রী, এগুলো গোনার টাইম আছে বাংলাদেশে? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে এসেছি। হুমকি দেন কাদেরকে? যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন, ধ্বংস করে দেবেন, শেষ করে দিবেন। এই কথাগুলো শেখ হাসিনার শিখানো বক্তব্য। এটা চললে দেশ আবার ফেসিবাদের দিকে যাবে। ওই দিকে হাঁটিয়েন না। এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ভদ্রতা শিখুন। ইনকাম করা লাগলে করুন, চুপে চাপে যা লাগে করুন, কিন্তু মানুষের হৃদয়ে আঘাত করে তারপরে বড় কিছু হওয়া যায় না। আপনারা এখনো, আপনারা যাদেরকে নিয়ে আজকে স্টেজে বসেছেন, যেমন তারেক ভাই, ফারুক ভাই, রাশেদ ভাই, আপনার নূর, আপনাদের এই 5 জন 6 জন যারা আছেন, আপনাদের যে কেউ চাইতে এখনো আমি ইমানের দিক থেকে আপনাদের কাছে অনেক বেশি আপনাদের কল্যাণকামী একজন মানুষ। কারণ আপনারা স্বার্থের জন্য ত্যাগ করেছিলেন একজন আর একজনকে, আবার স্বার্থ যখন উদ্ধার করার সুযোগ আসছে, এখন চিন্তা করতেছেন নূর বেশি খাবে না রাশেদ খাবে, না ফারুক বেশি খাবে, নাকি আপনার তারেক বেশি খাবে। এখন কেউ কাউরে খাবার জায়গায় মিস করতে চান না বিদায় এখন নিজেরা নিজেদের দোষ আর বলেন না, এখন সবাই বিএনপির পাচাটা শুরু করছেন। অর্থ হচ্ছে ওই জায়গা যেহেতু এক জায়গা, মধু যেহেতু ওইখান থেকে বের হয়, তাহলে আমরা আর কামড়াকামড়ির সময় নাই, তাড়াতাড়ি যে যদ্দূর পারো বইলে খেতে থাকো, সমস্যা নেই, করেন। কিন্তু আমি ছিলাম আপনাদের দুর্দিনের বন্ধু,
যখন কোনো খাওয়া খাই ছিল না, আদর্শিক লড়াইয়ে যখন বিপদে পড়েছেন, তখন আমি আপনাদের পাশে ছিলাম, প্রিয় গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর। আজকের এই কথা বলতাম না, কয়েকটা কারণে ক্লিয়ার করছি। এজন্য আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, ভাইরাল হয়েছে, বক্তব্য দিয়েছি, জনগণের কাছে গিয়েছে, লেখালেখি করেছি, সেগুলো গিয়েছে। তাই কথাটা জাতির কাছে ক্লিয়ার করে রাখলাম। আমি স্বার্থের রাজনীতি করলে আজ বিএনপির মন্ত্রী থাকতাম। আমার এলাকায় এমন কোন বুকের পাঠা নাই যে আমার চাইতে ভোট করে বেশি ভোট পাইতে পারে একজন নেতা বর্তমান সময়ে নেই। আগের চিন্তাবাদ, এক সময় ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর বৃহত্তম সাহেব, আমি স্যালুট জানাই। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব স্যালুট জানাই। আমির হোসেন আমু সাহেব স্যালুট জানাই। এ সকল সিনিয়র রাজনীতিবিদ এখন আর নেই। কিন্তু আমি দেখিয়েছি আমার অঞ্চলে একটা সম্পূর্ণ, যেখানে জামাত ইসলামের উর্বরতার জায়গা, ওই যে অনেক এরিয়া, যেই সব এরিয়ায় আপনারা নির্বাচিত হয়েছে, তার চাইতে অনেক দুর্বল এরিয়ার মধ্য থেকেও আল্লাহর শুকরিয়া আদায় আনতে বলছি যে ভালো ভোট করেছি, নির্বাচিত হয়েছি, তারপরেও হারিয়ে দেওয়া হয়েছে 6,000 ভোট কম দেখিয়ে 10:30টার পরে। অতএব বুকে জোর আছে বিদায় কথা বলছি, দলমত নির্বিশেষে মানুষ ভোট দিয়েছে। অতএব আমি পাঁচাটা রাজনীতি করতে আসি না। হ্যাঁ, আমি পাইনি। আমি যদি বিএনপিরই থাকতে চাইতাম, আমি এখনো এমপি না, তখনও এমপি না থাকলে সমস্যা কি? অতএব এই ধরনের মন্তব্য বক্তব্য থেকে আমাদের দূরে থাকা দরকার। আসুন দেশ গঠনে সবাই মিলে এগিয়ে যাই, সকল রাজনীতিবিদদের মধ্যে একটি সহমর্মিতা তৈরি করি এবং যারা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি তারা অন্তত এক থাকি, চিন্তা করেন ভবিষ্যৎ কিভাবে এগিয়ে নেওয়া যায়। ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। সেই চিন্তাটাই আমাদের সবাই মিলে অগ্রসর হওয়া উচিত। কাদা ছড়াছড়ি বন্ধ হওয়া উচিত। আজ হোক, আমার তো সন্দেহ হয় কি জানেন, আগামী নির্বাচনের আগেই হয়তো আপনারা আবার জামাতের জোটেও আসতে পারেন। কারণ জোয়ার যখন দেখবেন সরকারি দলের পতন হয়, বিরোধী দল জয়যুক্ত হইতে পারে, তখন আবার আসছে বলবেন কি এই সরকার আমরা মানি না। আমার সন্দেহ হয়, কারণ আপনাদের উপরে আমার সেই আস্থা। আমি জানি না জামাত তখন তাদের কি রোল প্লে করবে, কিন্তু এমনও হতে পারে আপনাদেরকে এই জামাতের পেটে আবার চড়াও লাগতে পারে। যদি তাই হয়, এমন কোনো বক্তব্য না দেন যাতে আপনার এই পেটে চড়তে সমস্যা হয়। আমার সাথে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে এমন কোনো অসুবিধাপূর্ণ সম্পর্ক নেই যে তার সাথে বসে খেতে পারবো না। বুক টান টান করে বিএনপি অফিসে এখনো যাই, বুক টান টান করে এখনো আমার এলাকায় আওয়ামী লীগের অফিসের লোকজন আশেপাশে কেউ থাকলে দেখা করি, কথা বলি, কিচ্ছু আসে যায় না। যারা ভদ্র মানুষ প্রত্যেকের সাথে দেখা হয়, বুক টান টান করে আমার দল অন্য দল সবার সাথে দেখা করি। কারণ ওরা জানে যে ডক্টর ফয়জুল এমন ব্যক্তি না যে মিথ্যা মামলা দেবে, ডক্টর ফয়জুল এমন ব্যক্তি না যে ওর ব্যবসায় ক্ষতি করবে। আর আপনারা এখন মানুষকে হুমকি দামকি দিয়ে ভিন্ন পথে রাজনীতি করছেন, এটা আমরা চাই না। আসুন সঠিক রাজনীতি করি, আসুন ডিবেট করি, আসুন সত্য কথাগুলো বলি। যেমন আমি বারবার বলছি, সংস্কার ছাড়া এই বাংলাদেশের সরকারের কোনো ভ্যালু নেই। আপনি সংস্কার নিয়ে এই গণ অধিকার পরিষদ যদি আন্দোলনই করে থাকেন, কেন এখন সংস্কার নিয়ে কথা বলছেন না? লজ্জা হওয়া উচিত। আমাদের সংস্কার থাকতে হবে, আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনাব তারেক রহমান সাহেব একজন ভদ্র মানুষ, প্রধানমন্ত্রী হিসাবে আমি তাকে স্যালুট জানাই। কিন্তু তার আশেপাশের মানুষগুলো যদি এই খ্যাত টাইপের আচরণ করে, তাহলে কিন্তু এই সরকারের, যারা সরকারের আসল শুভাকাঙ্ক্ষী, তাদেরকেও কিন্তু সরকার হারাতে বসবে। অতএব দলমত নির্বিশেষে আমার এই বক্তব্য সঠিক। আজকে যারা, আমি এই যে ধরেন নূর সাহেবকে যারা একসময় গালি দিয়েছে, রাশেদ সাহেবকে যারা একসময় গালি দিয়েছে, তারাই হয়তো এখন নূর সাহেবদের পক্ষে, রাশেদ সাহেবের পক্ষে বক্তব্য দিবেন। এটাই বাস্তবতা, এটাই রাজনীতি, সমস্যার কিছু নাই। যেদিন আপনি আপনার ব্লকে আমাকে পাবেন, আপনি আমার পক্ষে থাকবেন, কিন্তু একটা জিনিস, নীতি এবং আদর্শটা যেন সঠিক থাকে। নূর ভাইরা হজে যান, ওমরায় যান, সৌদিতে যান, কাতার যান, কুয়েত যান, যত মানুষ প্রোটোকল দিয়েছে, ইনক্লুডিং এই যে এনসিপির আমাদের কি নাম নাহিদ ইসলাম সহ, এর প্রত্যেকটি মানুষের দেশ বিদেশের যত সফর করেছে, আমি সাক্ষী, সবগুলো জামাত শিবিরের মানুষরা কোলের ভিতরে আগলে রেখে সম্মান জানিয়েছে, শুধু দেশপ্রেমিক হওয়ার কারণে। আমার এখনো মনে আছে, আমি যখন জেদ্দায় যাই, আমার জেদ্দার আমার প্রিয় এই নূর সাহেবদের দলের লোকেরা আমাকে ফুল দিয়ে বরণ করেছে, আমি কৃতজ্ঞতা জানাই। কেন? তখন আমি তাদের পক্ষে অনেক বক্তব্য দিয়েছিলাম। তখন আমার উপরে ওই মক্কার বিএনপির লোকেরা ক্ষিপ্ত হয়েছিল যে আপনি আসছেন আমাদের কাছে, আপনি ওনাদের সাথে আপনার কাজটা কি?
ওরা তো আমাদের শত্রু। আজ হাসি পায় যে যারা শত্রু বলিয়েছিল তাদের কাছে এখন আমি শত্রু, শুধু আদর্শের কারণে। কিচ্ছু আসে যায় না। আমি হাঁটলে সালাম পাই, মানুষের ভালোবাসা পাই, এর চেয়ে বড় অর্জন আমার কাছে কিছু নাই। আর যেহেতু নিয়ত করেছি দুর্নীতি অন্যায় করে টাকা ইনকাম করব না, তো এমপি হইলে কয় টাকাই বা মাসে বেতন পান বলেন? লাইফস্টাইল তো চেঞ্জ করে ফেলেছেন। আর আল্লাহর মেহেরবানি বিনা এমপিতে তার চেয়ে ভালো লাইফস্টাইলে থাকার সুযোগ আল্লাহ দিয়েছে। অতএব এটাই আমার বড় প্রাপ্তি। ভালো থাকবেন নূর ভাই, ভালো থাকবেন রাশেদ ভাই, ভালো থাকবেন গণ অধিকারের প্রিয় ভাই ও বোনেরা। আসুন লড়াই হবে সত্যের, আসুন লড়াই হবে ডিবেটের সাথে, আদর্শিক লড়াই। সেই লড়াইয়ে আপনারাও সামনে আসুন, আমরাও সামনে থাকি। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের জরুরি লাইভের ভিডিওটা দেখলেন। তো ফয়জুল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।